নিচু তলা থেকে মাঝারি স্তরের নেতাদের খোলা ছাড় দিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। তোলাবাজি, বালি পাচার, কয়লা পাচার, শিক্ষক নিয়োগ, কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছিল। শীর্ষ নেতৃত্ব কি সত্যি জানতো না, অন্ধ ছিল? অনেকেই বলেন দলনেত্রী সব জানতেন, কোন নেতা কত টাকা তুলছে, কোথা থেকে তুলছে, কার সম্পত্তি কীভাবে বাড়ছে, সব রিপোর্ট তার কাছে ছিল। কিন্তু দল পরিচালনা করতে আর ভোট বৈতরণী পার করতে এই বাহুবলী আর অর্থশালী নেতাদের উপর নির্ভর করতে হয়েছিল দলকে। দেখতে থাকুন আজকের ভিডিও। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। রোগটা ধরেছিল সরকারে আসার প্রথম 5 বছরের মধ্যেই, ধরা পড়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জানতেন রোগ হয়েছে, একটু একটু করে দলটাকে ঘিরে ফেলছে মারণ ব্যাধি। মানুষের শরীরে যখন ক্যান্সার বাসা বাঁধে, মানুষ কি করে? চিকিৎসকের কাছে যায়, কখনো কেমোথেরাপি, কখনো রেডিওথেরাপি, কখনো বা অপারেশন। কিন্তু ভাবুন তো, যে দলটার শরীরে আজ থেকে 10 বছর আগে ক্যান্সার ধরে গিয়েছিল, জানতেন অভিভাবক ক্যান্সার হয়েছে, তাও 10 বছর চুপ করে বসেছিলেন কেন? আজ আমি কোনো রাজনৈতিক বিতর্ক করছি না। আজ আমি আলোচনা করব যে দল মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল, সেই দলের অন্দরে কিভাবে বাসা বেঁধেছিল দুর্নীতির মারণ রোগ। দলনেত্রী কি সত্যি সব জেনেও চোখ বন্ধ করে রেখেছিলেন, নাকি প্রতিবাদের কণ্ঠরোধ করতে গিয়েই আজ এই দলটা এই রকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে অপারেশন করতে হচ্ছে বিজেপিকে, বাদ দিতে হচ্ছে একের পর এক অঙ্গ, শেষ পর্যন্ত থেকে যাচ্ছে শুধু মস্তিষ্কটা। চলুন একটু অতীতে ফিরি। 2011 সাল, 34 বছরের বাম দুর্গকে চূর্ণ বিচূর্ণ করে বাংলার মসনদে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্লোগান ছিল মা মাটি মানুষ। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক সমাজ ভেবেছিল এবার হয়তো তারা নিজেদের অধিকার ফিরে পাবেন। এই সরকার হবে যেন শোষিত হয়ে এসেছেন দীর্ঘদিন ধরে, 34 বছর ধরে তাদের সরকার। এই সরকার শুনবে জনতার কান্না। কিন্তু ক্ষমতা পাওয়ার পরই এক অদ্ভুত মনস্তাত্ত্বিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল দলের শীর্ষ নেতৃত্বে। এমন করছে যেন আমি গিয়ে রেপ করেছি, ভাগ্যিস আমি মেয়ে ছেলে নই, তা নাহলে বলতো আমি গিয়ে করে এসেছি। যে দলটা রাস্তায় নেমে মার খেয়ে প্রতিবাদ করে ক্ষমতায় এসেছিল, সেই দলটাই ক্ষমতা পাওয়ার পর থেকে সবচেয়ে বেশি ভয় পেতে শুরু করলো কাকে জানেন? অন্যের প্রতিবাদকে, মানুষকে, প্রতিবাদী মানুষকে, আর যারা সত্য কথা বলে সেই সব মিডিয়াকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখানেই লুকিয়েছিল ক্যান্সারের প্রথম ধাপ। নেত্রী কিন্তু সব জানতেন, কিন্তু ক্যান্সারকে বাড়তে দিয়েছিলেন একটু একটু করে, আর সেই ক্যান্সার ছড়িয়ে পড়েছিল দলের একেবারে নিচুতলা পর্যন্ত। সব জেনেও মুখ বুজেছিলেন, চুপ করেছিলেন। এটা যেন লুটতে দেওয়ার রাজ্য, লুটে খাও। সব কিছু জেনেও চুপ করেছিলেন, যেন বলতে চেয়েছিলেন লুটে খাও যে যার মতো করে। বলছেন বিরোধীরা, বলছেন সাধারণ মানুষ। আমি এখনকার মিডিয়ার কথা বলছি না, আমি বলছি যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল তারপরে মিডিয়ার যে ভূমিকা ছিল, প্রতিবাদী ভূমিকা ছিল, ফলে তাদের কপালে জুটেছে বিরোধী, দালাল, কখনো বা মাওবাদী তকমা। সাধারণ মানুষ যখন নিজের অধিকারের দাবিতে রাস্তায় নেমেছে, তখন রাষ্ট্রশক্তি ব্যবহার করে সে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার একটা মরিয়া চেষ্টা দেখা গিয়েছিল। বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ চাকুরিজীবী ভুল ধরিয়ে দিলেই শাসকের রোষানলে পড়তে হয়েছে। আর যে দল নিজের ভুল শুনতে ভয় পায়, সেই দলের ভেতরে আত্মসংশোধনের রাস্তাও কিন্তু চিরতরে বন্ধ হয়ে যায়। আর তখনই দলের ভেতরে থাকা চামচারা প্রশ্রয় পেতে শুরু করে। আর এটাই হতে দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যারা প্রতিবাদ করেছিলেন তাদের চুপ করে দেওয়া হয়েছে, যারা লুটে খাচ্ছিলেন তাদের চুপ করানো হয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন, যদি এই ব্যবস্থা নেওয়া হতো তাহলে এইরকম অবস্থা হতো না। আসলে সরকার যখন প্রথম ক্ষমতায় আসে, তারপরে কোথায় যেন একটা ভয় থাকে। যারা প্রতিবাদী কণ্ঠ তাদের ভয়, যে মিডিয়া
সত্য কথাগুলো বলে, তাদের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের ভয়। আর এই ভয়টাই জন্ম দেয় সেই সরকারের ভিতরে, সেই দলের ভিতরে একটা ক্যান্সারে। মমতার ক্ষেত্রে তাই হয়েছিল। আর তারপর এক শ্রেণীর মিডিয়াকে নিজেদের পকেটে পুড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠছে। যারা বশ্যতা স্বীকার করেনি তাদের ওপর নেমে এসছে আইনি খাড়া, আর যারা বশ্যতা স্বীকার করেছিল যে সমস্ত মিডিয়া, তারা ঠিক। এই জায়গাটা একটা ভয়ঙ্কর জায়গা। মমতা বুঝতে পারেননি, যার ফল এখন তাকে পেতে হচ্ছে। ভাবতে হবে। আর একটা দেখুন, মমতার সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় কোনটা জানেন? যে দলনেত্রী নিজে একজন মহিলা, যিনি সিঙ্গুর নন্দীগ্রামে মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তার আমলাতন্ত্রেই বারে বারে লাঞ্ছিত অপদস্থ হতে হয়েছিল বাংলার মহিলাদের। কামদুনি থেকে শুরু করে হাঁসখালি, আরজিকর, যখনই রাজ্যে কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, প্রশাসনের শীর্ষ স্তর থেকে দলের মুখপাত্রদের কাজ ছিল সেগুলোকে ছোট ঘটনা, সাজানো ঘটনা, আদিক্ষেতা এসব বলে লঘু করে দেওয়া। আর সুবিচারের দাবিতে যারা রাস্তায় নেমেছিলেন তাদের দিকে রাজনৈতিক কাদা ছোঁড়া হয়েছে। ফলে মা আর মানুষ স্লোগানটা যেন কোথাও গিয়ে আটকে গিয়েছিল। আর বাস্তবের মাটিতে মহিলারাই নিজেদের অসুরক্ষিত বোধ করতে শুরু করেছিলেন। দেখুন, বারবার দলের নেতারা বারবার নোংরা ভাষায় কথা বলেছেন, কুরুচিকর কথা বলেছেন, তাদের বাধা দেওয়া হয়নি। চামড়া গুটিয়ে নেব, সাজানো কেস, এগুলো তো ছোট ছোট সাধারণ কথা। গুড় বাতাসা, তারপর ঢাক বাজানো, একের পর এক নেতা মন্তব্য করেছেন দিনের পর দিন। কিন্তু দলনেত্রী তাদের বিরুদ্ধে কোন কঠোর সাংগঠনিক ব্যবস্থাটা নিয়েছিলেন? অনুব্রত তো বলেছিলেন পুলিশের দিকে বম মারো, ব্যবস্থা নেওয়া হয়েছিল? হয়নি। আর এইগুলোই বাড়তে দিয়েছিল, একদিকে কুকথার সংস্কৃতি, অন্যদিকে ব্যবস্থা না নেওয়া, অপরাধীদের আড়াল করার একটা প্রবণতা কিন্তু দেখা গিয়েছিল। তখন থেকে ক্যান্সারের দ্বিতীয় স্টেজে পৌঁছে গিয়েছিল। আর ক্যান্সারের তৃতীয় স্টেজে অহংকার, দম্ভ, কেউ কিছু করতে পারবে না, এই দলটাই চিরকালের জন্য থেকে যাবে, এইরকম একটা অহংকার বোধ আরও শেষ করে আনছিল। ধৃতরাষ্ট্র হয়ে গিয়েছিলেন, অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। দুর্নীতিতে যেন খোলা ছাড় দিয়ে দেওয়া হয়েছিল। ভূমিকা ছিল কোনো দলনেত্রীর, নিচু তলা থেকে মাঝারি স্তরের নেতাদের খোলা ছাড় দিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। তোলাবাজি, বালি পাচার, কয়লা পাচার, শিক্ষক নিয়োগ, কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছিল। শীর্ষ নেতৃত্ব কি সত্যি জানতো না? অন্ধ ছিল? অনেকেই বলেন দলনেত্রী সব জানতেন, কোন নেতা কত টাকা তুলছে, কোথা থেকে তুলছে, কার সম্পত্তি কিভাবে বাড়ছে, সব রিপোর্ট তার কাছে ছিল। কিন্তু দল পরিচালনা করতে আর ভোট বৈতরণী পার করতে এই বাহুবলী আর অর্থশালী নেতাদের উপর নির্ভর করতে হয়েছিল দলকে। তাই দুর্নীতি হচ্ছে জেনেও তিনি কোনো থেরাপি বা ব্যবস্থা নেননি বলে অভিযোগ। কেন? আজকে দেখতে পাচ্ছেন তো, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দুর্গন্ধ বেরিয়ে আসছে, চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। মমতাকে ছেড়ে দলের সবাই প্রায় চলে গেছেন, 2-4 জন পড়ে রয়েছেন। আবার দেখুন, অদ্ভুত, যারা দুর্নীতি করেছেন তারাও চলে গেছেন, যারা দুর্নীতি করেছে তারা হেরে গেছে বলছেন বাংলার মানুষরা, যারা তাদের ভোট দিয়েছিলেন। তাহলে মমতা যদি তখন কঠোর হতে পারতেন তাহলে কি এই দিন দেখতে হতো? কারণ দুর্নীতি কোনো দিন টিকে থাকতে পারে না, একদিন না একদিন ধরা পড়বেই। আর সবাই যখন লুটে খেতে শুরু করলো তখন সাহস তো বেড়ে যাবেই, কারণ কেউ কিছু বলছে না। যখন কোনো চোর বা দুর্নীতিবাজ নেতা দেখে তার ওপরের নেতা চুরি করে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, তার সাহস তো বাড়বে, 100 গুণ বেড়ে যাবে। তৃণমূলের ক্ষেত্রে সেটাই হয়েছিল। পঞ্চায়েত স্তর থেকে শুরু করে কর্পোরেশন সবাই লুটে পুটে খেতে শুরু করে দিয়েছিল বলে অভিযোগ। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগে মাঝপথে কাঠমানি খেয়ে নেওয়া একটা রেওয়াজে পরিণত হয়েছিল। আম জনতা দেখেছিল যে পার্টিকর্মীটা 5 বছর আগে সাইকেলে ঘুরতে, সে স্করপিও চড়ছে, 3 তলা বাড়ি বানাচ্ছে, একের পর এক জায়গায় সম্পত্তি গড়ে তুলছে। ছোট চুরি থেকে বড় চুরি, ডাকাতি, সব কিছুর অভিযোগ ছিল। আর মারণ রোগটা তখন পৌঁছে গিয়েছিল 3rd স্টেজে। এরপর
যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো বাংলা অপারেশন শুরু করলো, তখন ধরা পড়ল মারণ রোগ একেবারে ছড়িয়ে গেছে মাথা পর্যন্ত। ক্যান্সারগ্রস্ত কোষের মধ্যে একে একে চলে গেলেন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েটরা। দলের বহু এমএলএ, প্রায় 64 জন এমএলএ যারা নির্বাচিত হয়েছেন, তারা চলে গেলেন ঋতব্রত ছাতার তলায়। 20 জন সাংসদ চলে গেলেন। পড়ে রইল কি? পড়ে রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের কয়েকজন, আর তিনি ভাইপো। কিন্তু প্রশ্ন উঠছে, মস্তিষ্ক একা কতক্ষণ সচল রাখবে একটা রোগাক্রান্ত শরীরকে? আজ এই সময় দাঁড়িয়ে বাংলার রাজনৈতিক সমীকরণ কোন দিকে যাচ্ছে? এটা কি তৃণমূলের একেবারে শেষ? অনেকে মনে করেন না, এত সহজে তৃণমূলকে শেষ বলা যাবে না, কেননা দলনেত্রীর নিজস্ব একটা বিশাল জনমোহিনী ক্ষমতা এখনো আছে। বাংলার, গ্রামীণ বাংলার একটা বড় অংশ এখনো মমতাকে চায়। কিন্তু কতদিন? যদি শুধু মস্তিষ্কটাই থেকে যায়, বাকি সব চলে যায়, তাহলে কতদিন থাকবে তৃণমূলের কর্মীরা? তারা তো বামফ্রন্টকেও সমর্থন করতে পারে, কংগ্রেসকেও সমর্থন করতে পারে, বিজেপিকেও সমর্থন করতে পারে। তাহলে কতদিন? 21শে জুলাই মমতার সামনে একটা পরীক্ষা, শেষ পরীক্ষা, অগ্নি পরীক্ষাও বলতে পারেন। তিনি কি ঘুরে দাঁড়াবেন পরিস্থিতি থেকে? দুর্নীতিগ্রস্তদের কেটে ছেঁটে বাদ দিয়ে একটা স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তুলতে পারবেন? আর সেই ভাবমূর্তিকে কি বাংলার মানুষ নতুন করে মেনে নেবে? আপনার কি মনে হয়, তৃণমূল কি পারবে ক্যান্সার কাটিয়ে নতুনভাবে পুনর্জন্ম নিতে, নাকি বাংলার মানুষ আবার কোনো বিকল্প খোঁজার পথে এগোবে, কিংবা বিজেপির প্রতি তাদের সমর্থন জানাবে যারা বিরোধী পক্ষে ছিল? আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।